পৃথিবীতে যতগুলো দ্বীপ রয়েছে তার মধ্যে একটি পাপুয়া নিউগিনি, যার অবস্থানও দ্বিতীয় নম্বরে। আফ্রিকার গিনি অঞ্চলের মানুষের সাথে এখানকার মানুষের মিল থাকায় নাম দেয়া হয় নয়া গিনি, যার অবস্থান ওশেনিয়া মহাদেশে। পাপুয়া নিউগিনি পৃথিবীর স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশ সংবাদে খুব কম আসলেও এটির প্রভাব বিশ্বে ঠিকই রয়েছে। আরএনবিডি টিউবের আজকের ভিডিওতে পাপুয়া নিউগিনি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের। এখানে পাওয়া প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি ইঙ্গিত দেয় মানুষ সম্ভবত 60,000 বছর আগে নিউ গিনিতে এসেছিল, যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে। বরফ যুগে তারা সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সমুদ্র পথে এখানে এসেছিল। তখন সমুদ্র তল নিচু থাকায় দ্বীপগুলির মাঝের দূরত্ব কম ছিল। প্রথম আগমনকারীরা যদিও ছিল শিকারী এবং সংগ্রহকারী, তবুও প্রাথমিক নির্দেশনাগুলি প্রমাণ করে তারা বনের পরিবেশকে খাদ্য সরবরাহের উপযোগী করে নিয়েছিল। মেসোপটেমিয়া এবং মিশরে যখন কৃষিক্ষেত্রের বিকাশ ঘটেছিল, সেই একই সময়ে কুকে নতুন প্রস্তরযুগীয় উদ্যান চর্চার ইঙ্গিত রয়েছে। এখানকার প্রধান খাদ্য মিষ্টি আলু, শূকর পরে এলেও শেলফিশ এবং মাছ দীর্ঘকাল ধরে উপকূলের বাসিন্দাদের খাদ্য তালিকার মূল ভিত্তি ছিল। ইউরোপীয়রা যখন প্রথম এখানে উপস্থিত হয়, তখন নিউ গিনি এবং আশপাশের দ্বীপপুঞ্জের বাসিন্দাদের প্রযুক্তি ছিল হাড়, কাঠ এবং পাথরের সরঞ্জাম, আর ছিল একটি উৎপাদনশীল কৃষি ব্যবস্থা। তাদের বাণিজ্য চলত উপকূলে মূলত মৃৎশিল্প, ঝিনুকের অলঙ্কার এবং খাবারের জিনিসপত্র, এবং দেশের অভ্যন্তরে ঝিনুক ও সামুদ্রিক পণ্যের বিনিময়ে বনজ সম্পদ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যাত্রার সময় নিউ গিনি দেখা প্রথম ইউরোপীয় ছিল সম্ভবত 16 শতাব্দীর গোড়ার দিকে পর্তুগিজ এবং স্প্যানিশ নাবিকরা। 1526 থেকে 27 সালে পর্তুগিজ অভিযাত্রী জর্জি ডি মেনেজেস দুর্ঘটনাক্রমে মূল দ্বীপে আসেন এবং তাঁকেই পাপুয়া নামকরণের কৃতিত্ব দেয়া হয়। তিনি মেলানেশিয়ান মানুষদের কুঁচকানো চুলের জন্য এই মালয় শব্দটি ব্যবহার করেন। স্পেনের ইয়াগিও আর্তিস দে রেতেজ 1945 সালে দ্বীপটির জন্য নিউ গিনি শব্দটি প্রয়োগ করেন, কারণ এই দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং আফ্রিকান গিনি উপকূলে মানুষগুলির মধ্যে তিনি একটি মিল দেখতে পান। যদিও ইউরোপীয় নাবিকরাই দ্বীপগুলি প্রথম পরিদর্শন করে এবং পরে সেখানকার উপকূল অঞ্চলে অনুসন্ধান করে, তবুও ইউরোপীয় গবেষকরা এর বাসিন্দাদের সম্পর্কে খুব কমই জানতেন। 1870-এর দশকে রাশিয়ান নির্বিজ্ঞানী নিকোলাই মিখলুখো-মাকলাই নিউ গিনিতে বেশ কয়েকটি অভিযান চালান এবং বেশ কয়েকটি বছর আদিবাসীদের মধ্যে বাস করেন। তার গ্রন্থে তাদের জীবনযাত্রার বিস্তারিত বর্ণনা দেন তিনি। জানা যায় 1884 সাল থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি বহির্শক্তি দ্বারা পরিচালিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউগিনি অধিকার করে। এরপর 60 বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার উপনিবেশ ছিল এটি। পরে 1975 সালে নিজেরা সার্বভৌমত্ব অর্জন করতে সক্ষম হয়। পাপুয়া নিউগিনি কমনওয়েলথের সদস্য দেশ। নিউগিনির দ্বীপের আয়তন 7,85,753 বর্গ কিলোমিটার। এই দ্বীপের প্রায় অর্ধেকাংশ নিয়েই গঠিত হয়েছে পাপুয়া নিউগিনি রাষ্ট্র, যার আয়তন 4,62,840 বর্গ কিলোমিটার। আর এই দ্বীপের ওয়েস্ট পাপুয়া ও পাপুয়া অঞ্চল ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত। সুতরাং পাপুয়া নিউগিনির সাথে ল্যান্ড বর্ডার আছে শুধুমাত্র ইন্দোনেশিয়ার সাথে। পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় 111 কিলোমিটার দূরে অবস্থিত। পাপুয়া নিউগিনিতে 600-র অধিক দ্বীপ রয়েছে, যা ছড়িয়ে রয়েছে মেলানেশিয়া অঞ্চল জুড়ে। পাপুয়া নিউগিনি পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। দেশটি অবস্থিত ওশেনিয়া মহাদেশে। পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এটি। আয়তনের দিক থেকে যা বিশ্বের 54তম বৃহৎ রাষ্ট্র, আর জনসংখ্যা 85 লাখের অধিক। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের 101তম বৃহৎ রাষ্ট্র। পাপুয়া নিউগিনির মাত্র 18% মানুষ শহরে বাস করে, আর বাকি 8 মিলিয়নেরও অধিক মানুষ
আদিম জীবনযাপন করে। পাপুয়া নিউগিনিতে 850টিরও অধিক ভাষা রয়েছে। এর মধ্যে 11টি ভাষা বহুল প্রচলিত। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এরা একটি কৃত্রিম ভাষার সাহায্য নেয় যার নাম পিজিন, যার ইংরেজি একটি সহজ রূপ হিসেবে খ্যাত। পাপুয়া নিউগিনির বেশিরভাগ জনগোষ্ঠী পাপুয়ান, তবে কিছু সংখ্যক লোক সলোমন আইল্যান্ডের। পাপুয়া নিউগিনির এমন কিছু অঞ্চল আছে যেখানে এখনও মানুষের পা পড়েনি। এমন কিছু উপজাতি আছে যারা বাইরের মানুষের সাথে কখনো যোগাযোগ করেনি। পাপুয়া নিউগিনির প্রাণী বৈচিত্র্যও খুবই চমৎকার। এখানকার পাখি প্রজাতি খুবই বিচিত্র, যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যাদের মধ্যে বার্ডস অফ প্যারাডাইস প্রজাতিটি খুবই চমৎকার। তাছাড়া প্রাণী বৈচিত্র্যও অদ্ভুত। এখানে নানা রকম বানর প্রজাতির দেখা মেলে। তবে এখানকার এক বিশেষ জায়গায় ডাইনোসরের মতো বৃহদাকার প্রাণী আছে বলে এমন দাবি করে থাকে স্থানীয় কিছু লোক। তবে এর কোনো ডকুমেন্টেড প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি। পাপুয়া নিউগিনি মূলত উন্নয়নশীল দেশের কাতারে পড়ে। এর জিডিপির মূল ভিত্তি হচ্ছে কৃষিখাত। রাষ্ট্রটির জিডিপির আকার 2017 সালের হিসাব অনুযায়ী 21 বিলিয়নেরও বেশি এবং মাথাপিছু আয় প্রায় $2,700, যা 2021 সালে আরও বেড়েছে। সেই হিসাবে দেশটি অর্থনৈতিকভাবে বাংলাদেশের চেয়েও বেশ ভালো অবস্থানে রয়েছে, যেখানে 2021 সালে বাংলাদেশের মাথাপিছু আয় $2,554। দেশটি ট্যুরিজম খাত থেকেও বর্তমানে ভালো আয় করছে। দেশটির এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে আকাশপথই বেশি জনপ্রিয়, কারণ এতে খুবই কম সময় এবং অর্থ সাশ্রয় হয়। আর দেশটির প্রতিটি দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে বহু ছোট বড় এয়ারপোর্ট রয়েছে। তাছাড়া মহাসড়কগুলো এর প্রায় 70% জায়গা সংযুক্ত করেছে। পাপুয়া নিউগিনির প্রায় পুরো অংশ জুড়েই রয়েছে ঘন জঙ্গল, খণ্ড খণ্ড দ্বীপ। খনিজ পদার্থে সমৃদ্ধ এ দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে অপূর্ব। আর এখানে বাস করে অনেকগুলো ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। ঘন জঙ্গলের কারণে এখানকার মানুষগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করা খুবই কঠিন। এভাবে বিচ্ছিন্ন থাকার ফলে একটি অঞ্চলের মানুষদের ভাষা অন্য অঞ্চলের মানুষদের ভাষা থেকে আলাদা হয়েছে। এক এক অঞ্চলের মানুষ এক এক রকম ভাষা ব্যবহার করে। এ কারণেই দেশ জুড়ে এত ভাষার জন্ম। এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যত ভাষা রয়েছে তার 11.86% ভাষায় রয়েছে এদেশে। মাত্র 1000 জন মানুষ কথা বলে এমন ভাষাও রয়েছে এখানে। পাপুয়া নিউগিনিতে সবচেয়ে বেশি যে ভাষাটি ব্যবহৃত হয় তার নাম এনগা। এই ভাষায় কথা বলে প্রায় 2 লাখ মানুষ। পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবি। এখানে অফিস আদালতে 3টি ভাষা ব্যবহৃত হয়। এমন ভাষা বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দেশ হিসেবে পাপুয়া নিউগিনি পৃথিবীর মানুষদের কাছে পরিচিতি লাভ করেছে। অনেকগুলো ভাষা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের ফলে দেশটি পর্যটকদের তীব্রভাবে আকর্ষণ করে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত RNB টিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।